সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তো তোমরা সবাই আমাকে চিনো আগে থেকেই। তো আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি নাজমুল হুদা, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, কুমলী নামদার উচ্চ বিদ্যালয়, করটিয়া, টাঙ্গাইল সদর। সেই সাথে আমি খান বাহাদুর আহসানুল্লাহ টিচার ট্রেনিং কলেজের বিএড 2020 সেশনের প্রশিক্ষণার্থী। তো আজকে তোমাদের যে বিষয় নিয়ে ক্লাস নেব সেই বিষয়টা হচ্ছে কি রসায়ন। তো বিষয়ের শুরুতে আমরা পার্ট সম্পর্কে একটু আলোচনা করে নিই যে কোন পার্টটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো সেই শুরুতে আমরা কি করি একটু সেই আলোচনাটা একটু করে নিচ্ছি তাহলে। তো আমরা নিচের ক্লাসে যে বিজ্ঞান পড়েছি 7-8-এ সেই বিজ্ঞান সম্পর্কে আমরা বিজ্ঞান থেকে আমরা জেনেছি যে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো হচ্ছে কি গ্যাসীয় পদার্থ। তাহলে গ্যাসীয় পদার্থের বিভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে পড়েছি। আবার পড়েছে কি যে সোনা, লোহা, তামা, রূপা এগুলা হচ্ছে কি কঠিন পদার্থ এবং প্রত্যেকেই হচ্ছে কি মৌলিক পদার্থ। এইসব বিষয় আমরা জেনে এসেছি। এখন যদি এই সকল পদার্থ তোমার একসাথে লিপিবদ্ধ থাকে এরকম কোনো সারণীতে যদি আমরা সম্পর্কে জানতে পারি তাহলে কেমন হয় বলতো? হ্যাঁ, এরকম একটা সারণী তোমাদের বইয়ে আছে। বলতো সেই সারণীটার নাম কি? সেই সারণীটার নাম সেটা হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে কি আছে? আমার যতগুলো মৌল এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে সবগুলো মৌল একত্রে লিপিবদ্ধ আছে এবং কার কি ধরনের ধর্ম কে কার সাথে বিক্রিয়া করবে সব ডিটেলস হচ্ছে এই পর্যায় সারণীতে লিপিবদ্ধ আছে। তাহলে শুরুতে আমরা চলে যাই পর্যায় সারণীর পটভূমি। পর্যায় সারণীর পটভূমি সম্পর্কে আলোচনা করি আমরা, বা পর্যায় সারণীর ভিত্তি সম্পর্কে আলোচনা করি। ভিত্তি বলতে কি বুঝি আমরা? ভিত্তি জিনিসটা কি? ভিত্তি হচ্ছে খুঁটি। ভিত্তি হচ্ছে খুঁটি। আমরা যেমন একটা ঘর তৈরি করতে আমাদের কি লাগে? খুঁটি লাগে। ওরকম পর্যায় সারণীটাও একটা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে বা এর উপর ভিত্তি করে গঠিত হয়েছে। আজ আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো যখন মৌল আবিষ্কৃত হয়েছে, মৌল আবিষ্কৃত হওয়ার পর থেকে বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে মৌলসমূহকে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম অনুযায়ী যাদের সাথে যাদের মিল আছে তাদেরকে একত্রিত করে তাদেরকে শ্রেণীভুক্ত করার চেষ্টা করেছে। এর জন্য বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন থিওরি বা সূত্র প্রণয়ন করেছে। তো প্রথম দিকে ল্যাবসিয়ে হচ্ছে কি করে? প্রথম দিকে বলে যে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, মার্কারি, জিঙ্ক, সালফার এগুলো হচ্ছে কি ধাতু এবং অধাতু এই দুই ভাগে এদেরকে ভাগ করে। তখন থেকে শুরু হয় পর্যায় সারণী তৈরির প্রচেষ্টা। এরপরে কি করে ড্রোবেরাইন নামক একজন বিজ্ঞানী, সেটা হচ্ছে 1829 সালে কি করে তিনি লক্ষ্য করে যে যদি মৌলসমূহকে তিনটি মৌলকে পাশাপাশি সাজানো হয় তবে দেখা যায় যে প্রথম মৌলটির ভর এবং দ্বিতীয় মৌলটির ভর প্রথম এবং তৃতীয় মৌলটির ভরের অর্ধেক। এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে পর্যায় সারণী তৈরির চেষ্টা করে, বা পর্যায় সারণী মানে হচ্ছে কি যে মৌলগুলোকে একত্রিত সারণীভুক্ত করার চেষ্টা করে। এরপরে হচ্ছে পারমাণবিক ভর অনুযায়ী বিজ্ঞানী মেন্ডেলিভ হচ্ছে পারমাণবিক ভর অনুযায়ী সাজানোর চেষ্টা করে এবং তিনি সূত্র প্রণয়ন করে। সেই সূত্রটা হচ্ছে কি মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। তিনি পারমাণবিক ভর অনুযায়ী মৌলসমূহকে সাজাইতে চেষ্টা করে। এখন আমরা দেখি আমাদের এখানে একটা সারণী আছে, সেই সারণীতে আমরা লক্ষ্য করি যে সারণীটা দেখো এখানে পিরিয়ডিক টেবিল নাম। এখানে মৌলসমূহকে যদি আমরা কি করি পারমাণবিক ভর অনুযায়ী মেন্ডেলিভ প্রথম সাজায়। পারমাণবিক ভর অনুযায়ী সাজাইতে গেলে তখন কি কি ধরনের সমস্যা ফেস হয় সেটা আমাদের আলোচনা করি। তো পারমাণবিক ভর অনুযায়ী যখন সাজাইতে যায় তখন হচ্ছে এই সকল মৌলের কোনো সমস্যা হয় না। সমস্যা কি হয়? এই যে আর্গন এবং পটাশিয়াম, দেখো আর্গন এবং পটাশিয়াম। আর্গনের হচ্ছে এই যে দেখো ভর সংখ্যাটা হচ্ছে এই যে উপরে বোল্ড করে কালো কালিতে দেওয়া যেটা সেটা হচ্ছে তোমার পারমাণবিক ভর। আর পটাশিয়াম হচ্ছে 19। আর্গনের হচ্ছে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা 18 আর 19। আর এর পাশে আছে দেখো বোল্ড করে দেওয়া হচ্ছে তোমার
পারমাণবিক ভরটা আছে সেটা হচ্ছে এই যে 39 নিচেটা আছে 39.9 আর একটা এটা হচ্ছে কত 39। তার মানে 39.9 কে আমরা কি বলতে পারি 40 বলতে পারি আর এটাকে হচ্ছে 39। তাহলে পারমাণবিক ভর অনুযায়ী যদি সাজাতে যাই তবে সেই ক্ষেত্রে কি হয় এই পটাশিয়ামকে আমার 39 কে আগে লিখতে হবে এবং 40 দিয়ে তাকে তারপরে লিখতে হবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পটাশিয়ামকে তখন আমার হচ্ছে কোন কার সাথে করতেছে তোমার হচ্ছে যে হিলিয়াম নিয়ন আর্গন কিউটন জ্যানন রেডন এদের সাথে হচ্ছে আমার ধাতু পটাশিয়ামকে রাখতে হইতেছে আর এদিকে এই আর্গন যে করতেছে কার সাথে লিথিয়াম সোডিয়াম তারপরে কি রুবিডিয়াম এদের সাথে করতেছে। তার মানে হচ্ছে কি এ হচ্ছে ক্ষারধাতুর সাথে ক্ষারধাতু দিয়ে করতেছে নিষ্ক্রিয় গ্যাসের সাথে আর নিষ্ক্রিয় গ্যাস এসে করতেছে ক্ষারধাতুর সাথে। তার মানে তাহলে কি হতে পারে না এইভাবে পর্যায় সারণীকে সাজানো বা তালিকাভুক্ত হতে পারে না। বা পর্যায় সারণী তৈরির মুখ্য উদ্দেশ্য কি ছিল? মুখ্য উদ্দেশ্য ছিল যে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী একই থাকতে হবে, একই গ্রুপভুক্ত বলে ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী একই থাকতে হবে, কিন্তু এই ক্ষেত্রে তাহলে থাকতেছে না। তাহলে পারমাণবিক ভর হচ্ছে কখনো পর্যায় সারণী ভিত্তি হতে পারে না। এরপরে 1913 সালে মোসলি কর্তৃক আবিষ্কৃত হয় পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হওয়ার পরে দেখা যায় যে পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হওয়ার পরে মেন্ডেলিভ কি করে তার হচ্ছে পর্যায় সূত্র যেটা আছে সেটাকে আবার নতুন করে প্রণয়ন করে। সেটা তিনি বলে যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। তো পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাতে গিয়ে পর্যায় তৈরি করার পরে দেখা গেছে যে তাদের এই যে পটাশিয়াম বা আর্গন এইসব যে প্রবলেম ছিল সেই প্রবলেমটা থাকে না। এরপরে কিছুদিন পরে বিজ্ঞানীরা আবিষ্কার করে ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাস আবিষ্কার হওয়ার পরে সমস্যা বিজ্ঞানীরা অনুধাবন করেন যে ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। তো সেটা কিভাবে মূল ভিত্তি সেটা নিয়ে আমরা আলোচনা করি। তাহলে দেখি পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস কিভাবে। সাপোজ আমরা হচ্ছে 11তম মৌল হচ্ছে কি সোডিয়াম। সোডিয়ামের অবস্থান নিয়ে আমরা আলোচনা করবো। 11 নম্বর মৌল হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তো হচ্ছে 11 নম্বর সোডিয়াম থেকে নিয়ে আমরা আলোচনা করব সোডিয়াম 11 এর ইলেকট্রন বিন্যাস তাহলে আমরা করি 1s2 2s2 2p6 তাহলে কয়টা হলো আমার 2টা 4টা 6টা 10টা হইছে। আর এরপরে হচ্ছে 3s1 এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তোমরা হচ্ছে অষ্টম শ্রেণীতে ইলেকট্রন বিন্যাসগুলো পড়ে এসেছো। এখন দেখো তোমার হচ্ছে এখানে স্তর সংখ্যা কয়টা? স্তর সংখ্যা আছে হচ্ছে আমার সর্বনিম্ন স্তরের যে স্তর ইলেকট্রন প্রবেশ করেছে এটা হচ্ছে স্তর সংখ্যা। তার মানে 1 2 এবং 3 তিনটা হচ্ছে স্তর। তার মানে হচ্ছে কি আমরা পর্যায় সারণী তৈরির চেষ্টা করতে তৈরি করেছি তখন হচ্ছে এই স্তর সংখ্যার সাথে আমার হচ্ছে পর্যায় সংখ্যা মিলে গেছে। দেখো তাহলে সোডিয়ামের অবস্থান 3 নাম্বার পর্যায়ে আছে কিনা আমরা সেটা দেখি। এই যে বড় করে ভোল্ট করে পর্যায় সংখ্যা দেওয়া আছে তাহলে সোডিয়ামের অবস্থান হচ্ছে 3 নাম্বার পর্যায়ে মিল আসতে পারে। তাহলে এখানে 3 নাম্বারে ইলেকট্রন প্রবেশ করেছিল। এরপরে চলে যাই গ্রুপ সংখ্যা। তাহলে গ্রুপ সংখ্যা এই ক্ষেত্রে এস অরবিটালের ক্ষেত্রে আমরা জানি কি যে তার সর্বনিম্ন স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে এস অরবিটালের ক্ষেত্রে তার গ্রুপ সংখ্যা হচ্ছে ততই। এখন সোডিয়ামের এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। আমরা দেখি সোডিয়ামটা 1 নাম্বার গ্রুপে অবস্থিত কিনা। সোডিয়ামটা হচ্ছে প্রথম গ্রুপে অবস্থিত। এই যে সোডিয়ামের অবস্থান তার মানে এই যে 1 নম্বরে অবস্থিত এটা 1। তার মানে সোডিয়াম হচ্ছে পর্যায় 3 এবং গ্রুপ 1 এর সদস্য। তার মানে ইলেকট্রন বিন্যাসের সাথে হুবহু পুরোপুরি মিলে গেছে। তাহলে হচ্ছে ইলেকট্রন বিন্যাস হচ্ছে আমরা কি বলবো যে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি। তো আমরা তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল কি যে আধুনিক পর্যায় সারণী কি, আধুনিক পর্যায় সারণীর উদ্দেশ্য কি, কেন তৈরি হয়েছে আধুনিক পর্যায় সারণী এবং আধুনিক পর্যায় সারণীর ভিত্তিটা কি সেই সম্পর্ক। তাহলে এখন হচ্ছে তোমাদেরকে আমি একটা হচ্ছে দলগত কাজ দিচ্ছি। সবাই গ্রুপে 5 জন করে গ্রুপভুক্ত হয়ে যাও এবং 5 জন করে গ্রুপভুক্ত হয়ে আমি যে কাজটা দিচ্ছি সেই কাজটা হচ্ছে তোমরা সম্পন্ন করবা। পর্যায় সারণীতে অ্যালুমিনিয়ামের অবস্থান নির্ণয়।
তার মানে হচ্ছে অ্যালুমিনিয়ামটা পর্যায় সারণীর কোন গ্রুপে এবং কোন পর্যায়ে অবস্থিত তা তোমরা হচ্ছে এখন পর্যবেক্ষণ মানে তোমরা হচ্ছে তোমাদের যুক্তি দিয়ে যুক্তিতর্ক দিয়ে সেটা হচ্ছে প্রমাণ করবা যে পর্যায় সারণীটা হচ্ছে তোমার হচ্ছে পর্যায় সারণীতে অ্যালুমিনিয়ামটা হচ্ছে এই পর্যায়ে এই গ্রুপে অবস্থিত। তো সবাই হচ্ছে দ্রুত করে ফেলা করে সবাই হচ্ছে একজন করে দলনেতা উপস্থাপন করবে যার যার দল থেকে। আচ্ছা, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রুপ বিতে যারা ছিল তাদের উপস্থাপনাটা অনেক সুন্দর হয়েছে। তো তারা হচ্ছে তাদের উপস্থাপনাটাকে অনেক সুন্দর করে প্রেজেন্ট করেছে। সেটা তারা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করে তারা এইভাবে তারা হচ্ছে অ্যালুমিনিয়াম মৌলটার ইলেকট্রন বিন্যাস করে তারা উপস্থাপন করেছে তাদের। তাই এখানে বিজয়ী মানে সবচেয়ে ভালো করেছে গ্রুপ বির মানে সদস্যরা। এরপরে তোমাদের জন্য শোনো বাড়ির কাজ আছে, বাড়ির কাজটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। বাড়ির কাজে থাকবে হচ্ছে ক্লোরিন, পটাশিয়াম এবং জিঙ্কের অবস্থান, পর্যায় সারণীতে নির্ণয়। তাহলে তোমাদের বাড়ির কাজ হলো কি, আমরা যে আলোচনাগুলো করলাম সেই আলোচনার আলোকে তোমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের আলোকে ক্লোরিন, পটাশিয়াম এবং জিঙ্কের অবস্থান নির্ণয় করবা পর্যায় সারণীতে। তার মানে কোন গ্রুপ এবং কোন পর্যায়ে অবস্থিত রয়েছে সেই পর্যায়ে সেই বিষয়ে আলোচনা করবো। তাহলে বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেল। এরপরে শোনো আমাদের যে প্রতিদিনের একটি করে নৈতিক কাজ থাকে সেই নৈতিক কাজের মধ্যে তোমাদের হচ্ছে কালকে যে নৈতিক কাজটা আজকে গিয়ে তোমরা করবে, কালকে সেটা আমাকে সেটা অবগত করবে। আজকে নৈতিক কাজ হচ্ছে তোমরা সবাই গিয়ে আজকে মাকে জড়িয়ে ধরে বলবে মা তোমাকে অনেক ভালোবাসে। ঠিক আছে, সবাই কিন্তু বলবে, কালকে কিন্তু আমি সবাইকে ধরবো যে সবাই গিয়ে বলবে মাকে আজকে গিয়ে বলবে যে মা তোমাকে অনেক ভালোবাসি জড়িয়ে ধরে। তাহলে আমাদের নৈতিক কাজ হয়ে গেল। তো এখানে আমাদের পার্ট মোটামুটি এখানেই কমপ্লিট। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরে আবার দেখা হবে। আর হচ্ছে করোনাকালীন সময় তোমরা হচ্ছে অবশ্যই সেফটি মেনটেন করে বাসায় থাকবে, সুস্থ থাকবে, সবল থাকবে। ধন্যবাদ সবাইকে।